আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আপনারা কিছুদিন যাবৎ ইন্টারনেট না থাকার কারণে অনেকেই অনেক নিউজ আসলে আমরা শুনতে পাই নাই এবং জানতে পাই নাই। তাই আমরা টেলিভিশনের মাধ্যমে যেই নিউজগুলো দেখেছি সেই নিউজের ভিত্তিতে কিছু আলোচনা করতে চাই। এই আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হতে চলেছে, সেই পর্যন্ত ভিডিওটি ধৈর্য সহকারে দেখার অনুরোধ জানাচ্ছি। দর্শক, আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুধুমাত্র কোটা সংস্কার আন্দোলন করে আসছিল ছাত্ররা। এই কোটা সংস্কার আন্দোলন থেকে এখন নতুন করে শুধু কোটা সংস্কার আন্দোলনে ভিতরে সীমাবদ্ধ নাই, এখন কিন্তু ৮ দফা দাবিতে পরিণত হয়েছে। দর্শক, কেন হয়েছে, কিসের জন্য হয়েছে, এটা আপনারা জানেন। কিন্তু এই আন্দোলনে আমরা যেটি দেখতে পারলাম, সাংবাদিকদেরকে এই আন্দোলনকারীরা প্রতিপক্ষ হিসেবে ব্যবহার করেছে। কারণ আমরা টেলিভিশনের নিউজে যেটি দেখেছি, যেসব রিপোর্টাররা নিউজ করেছে, নিউজ কভারেজ দিয়েছে, তারা অত্যন্ত সতর্কতার সাথে নিউজ কভারেজ দিয়েছে এবং তাদেরকে বিভিন্ন জায়গায় যেতে বাধার মুখে পড়তে হয়েছে। আমি একজন সংবাদকর্মী হিসেবে আমিও কিন্তু উত্তরাতে যখন সংবাদ সংগ্রহ করার জন্য ছুটে গিয়েছিলাম, তখন কিন্তু ছাত্ররা আমাকে বাধা দিয়েছিল। শুধু তাই নাই, তারা বলেছিল যে আমাদের ছাত্রদের উপরে যখন পুলিশ গুলি চালিয়েছে তখন আপনারা কোথায় ছিলেন? আপনাদের মতো সাংবাদিক এখন আমাদের দরকার নাই, এখান থেকে বেরিয়ে যান, না হলে আপনার ক্ষতি হবে। তো অতএব আপনার ক্ষতি আমরা চাই না, আপনি এখান থেকে চলে যান। তা আমি আবার জিজ্ঞেস করলাম যে তোমরা কি আসলে ছাত্র না তোমরা অন্য কেউ? তখন ছাত্ররা আইডি কার্ড বের করে তাদের আইডি কার্ড দেখিয়ে বলে যে আমরা ছাত্র কিনা আইনেন দেখেন, তবে ভালোই ভালো এখান থেকে চলে যান। তা আমি তখন যে ওরা ছাত্র নিশ্চিত হয়ে ওইখান থেকে ফিরে আসি এবং তারপর থেকে টেলিভিশনের খবরে যেটি আমরা দেখতে পেয়েছি যে সাংবাদিকরা তারা নিজেরাই বলছে যে আন্দোলনকারীরা আমাদেরকে প্রতিপক্ষ হিসেবে ভেবে নিয়েছে এবং সেভাবেই আমাদের সাথে ব্যবহার করেছে। তা আমি বলতে চাই যে এই আন্দোলনকারীরা আজকে বাংলাদেশের এত বড় বড় চ্যানেল, সাংবাদিক, টেলিভিশন রিপোর্টারদেরকে প্রতিপক্ষ হিসেবে বেছে নিয়েছে কেন? এর কারণটা কি? এর কারণটা ইতিমধ্যে বাংলার জনগণের কাছেই তো আমাদের মতো সাংবাদিকরা, তাদের কাছেই আমরা ঘৃণার পাত্র হয়ে আছি। এর কারণ কি? এর কারণ আপনারা জানেন যে আসলে আমরা যারা চ্যানেল সাংবাদিক রয়েছি, পত্রিকার সাংবাদিক রয়েছি, কিছু কিছু চ্যানেল ছাড়া, কিছু কিছু পত্রিকা ছাড়া বিশেষ বিশেষ যা বড় বড় গণমাধ্যম কর্মী রয়েছে, বড় বড় গণমাধ্যম স্যাটেলাইট চ্যানেল রয়েছে, তারা আসলে সত্যটা প্রচার করতে যেন কেমন দ্বিধাবোধ করে, কেমন যেন ভয় পায়। এই যে ভয়, এই যে ভীতি, এই ভয় ভীতি নিয়ে যারা সাংবাদিকতা করে, আসলে তাদের কারণেই কিন্তু আজকে এই সাংবাদিকদের উপরে আজকে আন্দোলনকারীরা চড়াও হয়েছে। শুধু তাই নাই, এই সাংবাদিকদেরকে অনেকে মানে বাংলাদেশের সাধারণ মানুষও কিন্তু সে ঘৃণার পাত্র হিসেবে বেছে নিয়েছে। কেন? এই সাংবাদিকরাই তো জাতির বিবেক। এই সাংবাদিকদেরকে মুক্তিযোদ্ধার সময় কিন্তু এই সাংবাদিকদেরই বিরাট একটি ভূমিকা ছিল এবং শুধু তাই নাই, এই সাংবাদিকদের মাধ্যমেই দেশ বিদেশের খবরাখবর মানুষ জানতে পায়। এই সাংবাদিকরা যেই নিউজ করে সেই নিউজের মাধ্যমে কোথায় কি ঘটে যাচ্ছে সত্যটা জানার চেষ্টা করে। এখন সত্যটা জানতে যে যদি সেই সত্যটা ধামাচাপা হয়ে যায়, মিথ্যাটা প্রকাশ করা হয়, তাহলে এই সাংবাদিক জনমানুষের মনে কতটুকু আস্থা রাখতে পারবে? এই জন্যই যে বাংলাদেশের ইতিহাসে যে এরকম আন্দোলন আগে কখনো দেখেছে মানুষ বলে আমি মনে করি না। এত বড় আন্দোলনে আন্দোলনকারীরা, সাধারণ শিক্ষার্থীরা, সাধারণ ছাত্ররা যদি এই সাংবাদিকদেরকে প্রতিপক্ষ মনে করে, তাহলে এই সাংবাদিকদের আজকে মাথা উঁচু করে কিভাবে দাঁড়াবে এই বাংলাদেশ বুকে? তাই সাংবাদিক যারা রয়েছেন তাদের উদ্দেশ্য কিছু কথা বলতে চাই যে যতদিন পর্যন্ত বেঁচে থাকবেন, এই দুনিয়ায় কিন্তু সারা জীবন মানুষ বেঁচে থাকে না। এই দুনিয়াটা 2 দিনের দুনিয়া। এই দুনিয়াটাই মানুষ 1 সেকেন্ডের বিশ্বাস নেই মানুষের। এই দুনিয়ার ভয়ে, দুনিয়ার মানুষের ভয়ে কেন সত্যটাকে মিথ্যা করব, মিথ্যাটাকে সত্য করব? তাই যতদিন বেঁচে থাকেন ততদিন পর্যন্ত সত্য বলার চেষ্টা করুন, সত্য নিউজ প্রচার করার চেষ্টা করুন। সত্য সঠিক নিউজ প্রচার করে যদি আপনি দুনিয়া থেকে বিদায়ও নেন, তাহলে ওই পারে আখেরাতে যে কিন্তু আপনি বুক ফুলিয়ে বলতে পারবেন
যে আমি সত্যটা প্রকাশ করেছি, আমি সত্য নিউজ প্রকাশ করেছি, সত্যটা জানানোর চেষ্টা করেছি, আমি মিথ্যার আশ্রয় নিই নাই। ওই পারে আল্লাহর কাছে আপনি সত্য সঠিক সংবাদকর্মী হিসেবে পরিচিতি লাভ করবেন। আর এই দুনিয়ায় সত্য প্রকাশ করার কারণে যদি কিছু মানুষের কাছে একটু খারাপও হয়ে থাকেন, তাহলে সাধারণ মানুষের কাছে, সাধারণ পাবলিকের কাছে কিন্তু একটি ভালো মানুষ হিসেবে পরিচিতি লাভ করবেন। তাই সত্য প্রকাশ করুন, সত্য বলার চেষ্টা করুন, সত্য কথা বলার চেষ্টা করুন, সত্য জানার চেষ্টা করুন। আজ এই পর্যন্ত। প্রিয় দর্শক, পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মিতুল হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।